শুক্রবারের বিকেলের দিকে দমদম জংশন থেকে কোনো রকমে ঠেলে ঠুলে হাসনাবাদ লোকালে উঠে গুঁতো গাঁতা খেতে খেতে অনেক কষ্টে যখন ভেতরে ঢুকে দুটো পা রাখার জায়গা খুঁজছি, একজন চেঁচিয়ে উঠে বললেন, আরে দাদা দেখে পাটা একেবারে চটকে দিলেন। তার দিকে না তাকিয়ে আর একটু এগিয়ে যেতে যেতে বললাম, বুঝতে পারিনি, সরি দাদা। তিনি গজগজ করতে লাগলেন। আমি একদম কম্পার্টমেন্টের পেছনে চলে এলাম। ব্যাগটাকে ওপরে ব্যাগের ভিড়ের মধ্যে কোনো রকমে চেপে চুপে রেখে হাঁপ ছেড়ে এক হাতে রিং ধরে সামনের দিকে তাকিয়ে দেখলাম। ভিড়ে ঠাসা কম্পার্টমেন্টের মধ্যে প্যাসেঞ্জারের কোলাহল আর হকারের চিৎকারের মধ্যেও কেউ কেউ চোখ বন্ধ করে হয়তো কিছু ভাবছেন, নয়তো সারাদিনের পরিশ্রমের পর একটু ঝিমোচ্ছেন। সিটে বসে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে যখন ভাবছি এরা কি কেউ কাছাকাছির মধ্যে নামবে, তখন হঠাৎ আমার দৃষ্টিটা উল্টো দিকের কোণার জানালার ধারে একটা সিটে আটকে গেল। আমি ঠিক দেখছি তো? ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিকই, সেই আগের মতোই আছে। শুধু পরিবর্তনের মধ্যে চোখে চশমা পরা থাকলেও আমার চিনতে অসুবিধে হলো না। অরুন্ধতী ট্রেনের গায়ে মাথাটা হেলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। হাতে শাঁখা পলা, কপালের উপর সিঁদুর বা সেই ধরনের কোনো টিপ কিছুই নেই দেখছি। তাহলে কি 6 বছর পর অরুন্ধতীকে হঠাৎ দেখে হৃৎপিণ্ডের ধুকধুকিটা কয়েক গুণ বেড়ে গেল। আমি অপলক দৃষ্টিতে চোখ বন্ধ করে থাকা অরুন্ধতীর দিকে তাকিয়ে থাকতে থাকতে সেদিনের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। আমি সমরেশ। আমার বাবার ছোটখাটো একটা ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালসের দোকান ছিল। সেই সঙ্গে ইলেকট্রিকের যাবতীয় কাজও করতেন। দোকান এবং ইলেকট্রিকের কাজ করে যা আয় হতো তাতে কোনো রকমে আমাদের 4 জনের সংসারটা চলে যেত। 4 জন বলতে বাবা মা ছাড়া আমি আর আমার বোন রিয়া। রিয়া ক্লাস 9-এ পড়ে আর আমার তখন বিকম সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ারে উঠতেই আমার মনে হয়েছিল হাত খরচ চালানোর জন্যে বাবার কাছে হাত না পেতে নিজে কয়েকটা টিউশনি করতে পারলে ভালো হয়। তাতে সময়ও কাটে, আবার পড়াশোনার মধ্যেও থাকা যায়। সেই মতো কয়েকজন বন্ধুকে বললাম, সেই সঙ্গে বোন রিয়াকেও পড়ানোর সময় জানিয়ে রাখলাম। 1 সপ্তাহ পর রিয়া বলল তার এক বন্ধু আর তার দিদিকে অঙ্ক আর ইংরেজিটা দেখিয়ে দিতে হবে। একজন 9-এ পড়ে আমার সঙ্গে, আর একজন সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে। তুই যদি রাজি থাকিস তাহলে আজ বিকেলে ওদের বাড়িতে গিয়ে কথা বলে নিতে পারিস। রিয়াকে বললাম, তাহলে তুই আমাকে তোর বন্ধুর বাড়িতে সময় মতো ডেকে নিয়ে যাস। বিকেলে গিয়ে রিয়ার বন্ধুর বাবা আমার এক প্রস্ত ইন্টারভিউ নেওয়ার পর বললেন বাড়িতে এসে পড়াতে হবে এবং সকালে। প্রথম মাসে আমাকে 1000 টাকা দেবে। যদি মেয়েরা বলে ঠিক আছে তাহলে পরের মাস থেকে বাড়ানো হবে, আর সপ্তাহে 3 দিন পড়াতেই হবে। শর্তে রাজি হয়ে পরদিন থেকে পড়ানো শুরু করলাম। অবশ্য পরের মাস থেকে ভদ্রলোক কথা রেখে 500 টাকা বাড়িয়ে দিয়েছিলেন। ছোট মেয়ে শিপ্রা চালাক, চতুর, ছটপটে, মাথাটা পরিষ্কার, সহজেই ধরে নিতে পারে। কিন্তু বড় মেয়ে অরুন্ধতী সম্পূর্ণ অন্যরকম। তাকে একবারের জায়গায় 5 বার বুঝিয়ে দিতে হয়। সে একটু সহজ সরল, কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল। কিছু বললেই মুখটা ভার হয়ে যায়। 3 মাস পর আমি দিব্যি বুঝতে পারছিলাম অরুন্ধতীকে পাস করাতে গেলে আমাকে আরও খাটতে হবে। সেই মতো আমি আস্তে আস্তে অরুন্ধতীর পেছনে বেশি সময় দিতে লাগলাম, যাতে অন্তত সে উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে পাস করতে পারে। এই বেশি সময় দিতে দিতে কখন যে তার মনের কাছাকাছি চলে গেছি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। 9 মাস পর বর্ষায় ক্লাবের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেছিলাম। পরে সারা রাত গা হাত পা ব্যথা, পরদিন থেকে ধুম জ্বর। আমার আবার বেশি জ্বর হলে ভুল বকা অভ্যাস আছে।
পরে রিয়ার কাছে শুনেছিলাম দুদিন পড়াতে যায়নি বলে অরুন্ধতী খোঁজ নিতে এসে আমার জ্বরের কথা জানতে পেরে আমাকে দেখতে আমার ঘরে এসে দেখে কপালের উপর দেওয়া জলপট্টিটা শুকিয়ে গেছে। সে তখন আমার পাশে বসে সেটা ভিজিয়ে আবার আমার কপালের উপর দিচ্ছিল। আমি নাকি তখন জ্বরের ঘোরে অরুন্ধতীকে কিসব কথা বলেছি। তাছাড়াও আমি নাকি অরুন্ধতীর হাত ধরে আমার বুকের উপরও রেখেছিলাম। যদিও আমি তখন বলেছি, দাদার জ্বর একটু বেশি হলে ভুলভাল বকে, তুমি কিছু মনে করো না। রিয়ার কথা শুনে আমার মনে হলো অনেকদিন ধরে আস্তে আস্তে খুব গোপনে মনের কোণায় অরুন্ধতীকে নিয়ে একটা ছোট্ট স্বপ্ন সে দেখতে শুরু করেছিল, যেটা তার নিজের অজান্তে মুখ দিয়ে হয়তোবা বেরিয়ে গেছে। 5 দিন পর যখন পড়াতে গেলাম তখন নিজেরই কেমন একটা সংকোচ হচ্ছিল। প্রথমেই মাসিমা জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে বলে ওদের পড়ার ঘরে চলে গিয়েছিলাম। পড়াতে বসে অরুন্ধতীর দিকে তাকাতে পারছিলাম না। শিপ্রার সাথে কথা বলে ওর কাজগুলো যখন করিয়ে দিচ্ছি তখন অরুন্ধতী বলে বসল, 3 মাস পর আমার পরীক্ষা, আমার দিকে একটু নজর দিন। মাসিমা শিপ্রাকে ডাকলেন, হয়তো চা পাঠাবেন বলে। শিপ্রা চলে যেতেই অরুন্ধতী আমার চোখে চোখ রেখে বলল, সেদিন আপনি সজ্ঞানে ছিলেন না, জ্বরের ঘরে ছিলেন। দিব্যি আমার হাতটা নিয়ে বুকের উপর রেখে গড়গড় করে বলে দিলেন, অরুন্ধতী, তুমি আমার বুকের মধ্যে আছো, আমি তোমায় খুব ভালোবাসি। বলে চুপ করে থাকলো। আমি ঢোক গিলে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আর কিছু কি বলেছিলাম? সে মুখটা নিচু করে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করো। বলে চুপ করে থাকলো। আমি আবার বললাম, আর কিছু বলেছিলাম কি? সে আস্তে করে বলল, আমি আর বলতে পারবো না। শিপ্রা চা জলখাবার নিয়ে ঢুকলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, আরও কি না কি বলেছি, কিন্তু সেটা কি? একটা প্রচণ্ড হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে বুঝতে পারলাম ট্রেন বারাসাত এসে পৌঁছালো। যত না নামলো তার থেকে অনেক বেশি লোক উঠল। এবার 2 সিটের মধ্যেও লোক ঢুকে যেতে লাগলো। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম ঠিকই, তবে অরুন্ধতীর সামনে লোক দাঁড়িয়ে যাওয়ায় তাকে আর দেখতে পাচ্ছিলাম না। চোখে দেখতে না পেলেও মনে পড়তে লাগলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন মাসিমা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। মাসিমা যেতে বলেছেন শুনে অবাক যত না হয়েছি, তার থেকেও বেশি চিন্তায় পড়েছি এই ভেবে, হঠাৎ উনি ডেকে পাঠালেন কেন? অরুন্ধতী কি কিছু বলেছে? একটু বেলার দিকে অরুন্ধতীদের বাড়িতে যখন গেলাম, মাসিমা হেসে আমাকে ঘরে নিয়ে বসিয়ে বললেন, কাল সকাল সকাল তুমি আর শিপ্রা দুজনে অরুন্ধতীকে নিয়ে পরীক্ষার সেন্টারে গিয়ে যদি বসিয়ে দিয়ে এসো তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। মেয়েটা তো এমনিতেই নার্ভাস, তুমি থাকলে একটু ভরসা পাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে, আমি 8:30টার মধ্যে এসে যাব। বলে উঠতে যাচ্ছিলাম, মাসিমা বললেন, বসো, চা খেয়ে যাবে। বসে বসে ভাবছি 10 দিন আগে থাকতে এ বাড়িতে আসা বন্ধ হয়েছে আমার। শিপ্রা এখন আমাদের বাড়িতে গিয়েই পড়ে, কারণ অরুন্ধতী পরীক্ষার পড়ার যাতে সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে সেই কারণে। এ বাড়িতে আসা বন্ধ হওয়ার পর থেকে তাকে কদিন না দেখে অরুন্ধতীর প্রতি আকর্ষণটা যেন আরো অনেক বেড়ে গেছে। বারবার মনে হচ্ছে আজ এত কাছে এসেও দেখতে পাবো না। হঠাৎ শিপ্রা এসে বলল, দিদির প্রস্তুতি কেমন হচ্ছে, একবার খোঁজ নেবেন না? আমি কি বলবো বুঝতে না পেরে একটু হাসলাম। শিপ্রা বলল, আসুন। শিপ্রার পেছন পেছন অরুন্ধতীর ঘরে গিয়ে দেখলাম অরুন্ধতী খুব মনোযোগ সহকারে পড়ছিল। চোখ তুলে আমার দিকে তাকালো। আমি বললাম, সব ঠিক আছে তো? অরুন্ধতী হালকা মাথা নাড়ল। আমি শিপ্রাকে বললাম, চলো, ও পড়ছে, ওকে ডিস্টার্ব করে লাভ নেই, চলুন। বলে শিপ্রা এগোতে লাগলো। আমি দরজার সামনে এসে ঘর থেকে বেরোবার আগে
পিছন ফিরে একবার তাকিয়ে দেখলাম অরুন্ধতী আমার দিকে তাকিয়ে আছে। একটু হেসে ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন যথাসময়ে পৌঁছে গেলাম। অটো রিজার্ভ করা ছিল। শিপ্রা আর অরুন্ধতী পিছনে বসলো, আমি ড্রাইভারের পাশে বসলাম। পরীক্ষার সেন্টারে পৌঁছিয়ে সিট নাম্বার খুঁজে অরুন্ধতীকে বসিয়ে জিজ্ঞাসা করলাম, জল খাবে? সে না বললেও আমি বাইরে বেরিয়ে একটা ছোট জলের বোতল কিনে এনে বেঞ্চের উপর রেখে বললাম, গলা শুকিয়ে গেলে একটু একটু করে খাবে, একদম টেনশন করবে না। প্রশ্নপত্র হাতে পেলে আগে ভালো করে দুবার পড়ে নেবে, তারপর তোমার যেগুলো কমন মনে হবে তার উত্তরগুলো আগে লিখবে, পরে বাকিগুলো। ঘন্টা পড়তে বললাম, আমরা গেটের বাইরে অপেক্ষা করব, তোমার পেপার হয়ে গেলে বাইরে এসো। অরুন্ধতী ৩৬২ নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করে আমার কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। তখন থেকে আমাদের দেখা সাক্ষাৎ মেলামেশাও অনেক বেশি হতো। একদিন অরুন্ধতী আমার হাতে হাত রেখে জিজ্ঞাসা করেছিল, এইভাবে আর কতদিন চলবে? আমি তাকে এই বলে আশ্বস্ত করেছিলাম, পড়াশোনা শেষ করে একটা চাকরি না পাওয়া পর্যন্ত কিছু করা যাবে না, একটু ধৈর্য ধরো, আমাকে সময় দাও। আমাদের এই মেলামেশার খবর যেভাবেই হোক না কেন অরুন্ধতীর বাবা জানতে পারলেন। আমাকে খবর দিয়ে বাড়ি ডাকিয়ে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে উনি বলেছিলেন, এর পরেও যদি তুমি আমার মেয়ের সাথে মেলামেশা করার চেষ্টা করো তাহলে তোমাকে আর তোমার বাবাকে পুলিশ দিয়ে হ্যারাস করাবো। অরুন্ধতীর বাবা এসডিও অফিসের বড়বাবু ছিলেন। পরদিন থেকে অরুন্ধতীর কলেজে আসা বন্ধ হয়ে গেল। এমনকি শিপ্রার সঙ্গে আমার বোনও কোনো যোগাযোগ করতে পারত না। অনেক চেষ্টা করে ৬ মাস পরে ওদের বাড়ির কাজের মাসির কাছে জানতে পারলাম অরুন্ধতী নার্সিং ট্রেনিংয়ে চলে গেছে। খাঁচায় থাকা পশুর মতো ছটফট করেছি একবার দেখা করার জন্যে, কিন্তু অনেক চেষ্টা করেও জানতে পারিনি ট্রেনিং নিতে সে কোথায় গেছে। দাঁতে দাঁত চেপে পড়াশোনার উপরে জোর দিয়েছিলাম এই ভেবে ভালো একটা চাকরি আমাকে পেতেই হবে। ২ বছর পর পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থায় অ্যাকাউন্টেন্টের পোস্টে জয়েন করলাম। অনেক খোঁজাখুঁজির পর শিয়ালদায় একটা প্রাইভেট মেসে জায়গাও পেয়ে গেলাম। অফিস যাতায়াতের পক্ষে খুব সুবিধা হলো। বাবা মা খুব খুশি। মেসে থাকি, খাওয়া দাওয়ার খুব কষ্ট। এইসব ভেবে বছর যেতে না যেতেই বাবা বিয়ে দেবেন বলে পাত্রী খুঁজতে লাগলেন। বোন মারফত বাবার পাত্রী খোঁজার খবর পেয়ে বাবাকে বললাম, আমি অরুন্ধতীকে ভালোবাসি, যতদিন তার খোঁজ আমি না পাবো ততদিন বিয়ে করব না। বাবা বলেছিলেন, তাহলে কি আমি ওর বাবার সঙ্গে গিয়ে কথা বলবো? আমার ছোট্ট উত্তর ছিল, না। ২ বছর পর খবর পেলাম শিপ্রার বিয়ে। অনেক আশা নিয়ে অরুন্ধতীর সঙ্গে দেখা করব ভেবে অফিস কামাই করে বিয়ে বাড়ির আশেপাশে ২ দিন ঘোরাঘুরি করে খোঁজখবর নিয়ে জানলাম অরুন্ধতী বিয়েতে আসেনি। পরে আরও জানতে পারলাম অরুন্ধতী তাদের বাড়ির লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। পেছন থেকে জানালার ধারে বসা এক ভদ্রলোক আমাকে টোকা দিয়ে ডেকে বললেন, পরের স্টেশনে নামবো, আপনি বসুন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বেরোবার জায়গা করে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক ভদ্র মহিলাকে ডেকে বসিয়ে দিলাম। অনেক প্যাসেঞ্জারই নামবে বলে দরজার দিকে এগিয়ে চলেছে। আমিও গুটি গুটি পায়ে এগোতে লাগলাম। আমাকে যে অরুন্ধতীর সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমি যখন অরুন্ধতীর সিটের সামনে এলাম, পাশে বসে থাকা ভদ্রলোক উঠে দাঁড়িয়ে আমাকে বসার জায়গা দিয়ে বললেন, আপনি বসুন, আমি পরের স্টেশনে নামব। আমার গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। আমি অরুন্ধতীর পাশে গায়ে গা লাগিয়ে বসবো? ইচ্ছা করে বসার সময় অরুন্ধতীকে একটু ঠেলা দিয়ে বসলাম। অরুন্ধতী মিহি সুরে বলল, একটু দেখে বসতে রে। আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সে, আমিও তাকিয়ে আছি।
আস্তে আস্তে অরুন্ধতির নাক দুটো ফুলতে লাগলো। তারপর চশমার তলা দিয়ে চোখের জল গড়াতে শুরু করলো। 6 বছর ধরে তোমাকে খুঁজে চলেছি, আচমকা আজ তোমার দেখা পেলাম বলে বললাম, আমি এখন পরিচয় দেওয়ার মতো একটা চাকরি করি। কেমন আছো? কোমর থেকে রুমালটা বার করে চোখের জল মুছে বলল, বাবা যেদিন তোমাকে অপমান করে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেদিন আমার একদম ভালো লাগেনি। সেদিন আমার খুব কষ্ট হলেও কিছু করার ছিল না। তাই মনে মনে সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। তখন যা শিক্ষাগত যোগ্যতা ছিল তাতে একমাত্র নার্সিং ট্রেনিংটাই নেওয়া যেত। আমি দেরি না করে খোঁজ খবর নিতে লাগলাম। 2বার চেষ্টা করার পর 3বারের বার নার্সিংয়ে চান্স পেয়ে গেলাম। ওই সময়টায় মা যথেষ্ট সহযোগিতা করেছিলেন। 3 বছরের ট্রেনিংয়ের পর যখন পার্মানেন্ট হয়ে গেলাম, তখন থেকে হোস্টেলে থাকি। সেই ট্রেনিং থেকে আজ পর্যন্ত আমি বাড়ি যাইনি, এমনকি বোনের বিয়েতেও না। তারপরও বাবা মা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে অনেকবার এসেছেন, কিন্তু আমি যাইনি। আজ সকালে মা ফোন করে বললেন বাবা স্ট্রোক হয়েছে, স্থানীয় নার্সিংহোমে ভর্তি আছেন, তাই দেখতে যাচ্ছি। আমি অরুন্ধতির হাতটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, আমরা দুজনেই কষ্ট পেয়েছি, কিন্তু হেরে যাইনি। অরুন্ধতী বলল, ভালো লাগা আর ভালোবাসা দুটোই তুমি আমাকে শিখিয়েছ। তুমি যখন পাশে থাকতে তখন বুকটা খুশিতে ভরে থাকতো। তুমি চলে গেলে একদম মনটা ছটপট করে উঠত, কিছু ভালো লাগতো না, মনে হতো সব ফাঁকা, নিজেকে খুব একলা লাগতো। তুমি তোমার সেই জ্বরের ঘরে কথাগুলো বলবার আগে অবশ্য কখনো হতো না। সেদিনই তোমার স্পর্শে আমি পুলকিত হয়েছিলাম। পাছে আমি দুর্বল হয়ে যাই, সেই কারণেই তোমার থেকে দূরে দূরে থাকতাম। আজ এত বছর পর বাড়ি ফিরে ভেবেছিলাম তোমার বাড়িতে গিয়ে খোঁজ নেব, কিন্তু উপরওয়ালা তার আগেই আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়েছেন। পাশ থেকে একজন প্যাসেঞ্জার বলে উঠলেন, বসিরহাট আসছে। আমি উঠে আমার ব্যাগটা পিঠে নিয়ে অরুন্ধতী তার ব্যাগটা নামাচ্ছে দেখে তার ব্যাগ দুটো নামিয়ে বললাম, তুমি আগে নেমে দাঁড়াও, আমি ব্যাগ দুটো নিয়ে নামছি। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে আমি সুদীপ্তা। এই গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।